আজকের এই ক্লাসটাতে আমরা প্রত্যেকবার একদম বেসিক থেকে বোঝার চেষ্টা করব ফটোশপ কী জিনিস বা কীভাবে ওপেন করতে হবে ফটোশপ কিংবা কীভাবে সেট আপ করবেন ফটোশপটা। এই পুরো জিনিসটা আমরা ফটোশপের এই প্রথম ক্লাস আমরা বোঝার চেষ্টা করব। ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ একদম বেসিক থেকে আমরা শুরু করতেছি। অ্যান্ড এই জিনিসটার মধ্যে হয়তো এমন কোনো জিনিস আছে, হয়তো আপনি জানেন আগে এটা কীভাবে সেটিং করা লাগে, হয়তো কারণ এটা একদম বেসিক লেভেলের একটা জিনিস, কিন্তু এমন কোনো জিনিস থাকতে পারে যেটা হয়তো আপনার জানা ছিল না, হয়তো জেনে যেতে পারেন। এর জন্য ক্লাসটা দেখার চেষ্টা করবেন। প্রথমে যে এই যে সেকশনটাতে আছে এইটা হইতেছে একটা হোম মেনু, অ্যান্ড দিস ইজ দ্য ফটোশপ ফার্স্ট ইন্টারফেস। আপনি ফটোশপ ওপেন করার পরে এই ইন্টারফেসটা পাইবেন। তবে আপনাদের এই জায়গায় যদি আপনি প্রথম হয়ে থাকেন তাইলে এই জায়গায় একটা জিনিস মিসিং পাইবেন। আমার এই জায়গায় রিসেন্ট একটা অপশন আছে, এই রিসেন্ট অপশনের যে এই যে কাজগুলো, এগুলো কিন্তু আমার এই জায়গায় আছে, কিন্তু আপনাদের এই জায়গায় থাকবে না, কারণ হইতেছে আপনারা নতুন যদি সফটওয়্যার ওপেন করেন। হাউএভার আমি যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি এটা একটা আপডেট সফটওয়্যার, কিন্তু আপনারা চাইলে ফটোশপের যে কোনো ভার্সন নিয়ে কাজ করতে পারেন। 20 থেকে উপরের যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার দেখা যাক বিষয়টা। এই জায়গায় প্রথম যেটা আছে এটা হইতেছে ওপেন, অ্যান্ড আরও একটা আছে কি ক্রিয়েট নিউ। এই মুহূর্তে আমরা হোমের মধ্যে আছি, তবে তার উপরের দিকে একটা আছে, এটা হলো মেনু বার। অ্যান্ড প্রত্যেকটা মেনু ফটোশপের এই পুরো উপরের দিকে সাজানো আছে। আমরা এইগুলোতে আপাতত যাইব না, আমরা এইগুলো বুঝার চেষ্টা করব। দেখেন ওপেন জিনিসটা হইতেছে যদি আপনি ফটোশপের মধ্যে কোনো ডকুমেন্ট ওপেন করতে চান, ধরে আপনার কম্পিউটারের মধ্যে আগের কোনো ছবি আছে কিংবা আগের কোনো কাজ করা ফাইল আছে, ওই ফাইলটা ওই জায়গা থেকে ডিরেক্টলি ওপেন করার জন্য জাস্ট ওপেনের মধ্যে ক্রিয়েট করতে হবে আপনাকে। দেন আপনার যে কাজগুলো আপনি করছেন এর আগে ফটোশপের জন্য কিংবা এমনিতে কোনো একটা পিকচার আনার চেষ্টা করতেছেন, এই জায়গা থেকে আপনি ওপেন করতে পারবেন। তবে আপাতত আমরা এটা ক্যান্সেল করে দিলাম। আমরা অন্যভাবে অন্য জায়গা থেকে নিয়ে নিতে পারি, ফটোশপের বৃত্ত থেকে এটা নিতে পারি সুন্দরভাবে। আমরা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা এইটা হইতেছে ক্রিয়েট নিউ। অ্যান্ড ক্রিয়েট নিউর উপরে যখন আমরা প্রেস করব, এই যে এই প্যানেলটা ভালোভাবে আপনাদের বুঝতে হবে। এইটা হইতেছে ফটোশপের নিউ ডকুমেন্ট একটা প্যানেল। অ্যান্ড ফটোশপের প্রত্যেকটা পেজকে আমরা ডকুমেন্ট বলে থাকি। অ্যান্ড যেইটা ইলাস্ট্রেটরের মধ্যে আর্টবোর্ড ডাকা হয়, এন্ড ফটোশপ এগুলো হইতেছে ডকুমেন্ট আকার। এখন এই জায়গায় কয়েকটা ডকুমেন্টের অপশন দেওয়া আছে। ফার্স্ট অফ অল জিনিসটা হইতেছে যদি আপনি কোনো রিসেন্টলি কোনো পেজ নিয়ে কাজ করেন, আমি যে রিসেন্টলি পেজগুলো নিয়ে কাজ করছি এইগুলো সবগুলো এই জায়গায় আছে, এই জন্য এই জায়গায় রিসেন্টের মধ্যে আছে। সেভ, যদি কোনো আপনি ডকুমেন্ট সেভ করে রাখেন, ধরেন আপনার একটা সাইজ দরকার 1000 বাই 1080, 1080 বাই 1080, 2000 বাই 2000, কিংবা 1280 বাই 720, এরকম যদি কোনো মানে একটা কমন কিছু পেজ আছে, এইগুলো যদি আপনি মনে করেন সেভ করে রাখতেন, তাইলে এই জায়গা থেকে সেভ করে রাখতে পারবেন। আপনি এই জায়গা থেকে ফটোর জন্য যদি কোনো সাইজ নিয়ে কাজ করতে হবে, তাইলে এই জায়গায় বাই ডিফল্ট ভাবে কতটা দেয়া আছে এগুলো আপনি নিয়ে নিতে পারেন, এইগুলো নিয়ে কাজ করতে পারেন। তারপরে প্রিন্ট সেকশন আসবেন, এবং যতটা প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করা হয় এক্স্যাক্টলি A4 থেকে নিয়ে লিগাল পেপার কিংবা A3 পর্যন্ত যতটা আছে, এই যেগুলো যতটা অফিসিয়াল ফর্মাল পেপার আছে সব ডকুমেন্টগুলো এই জায়গায় দেওয়া আছে। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, যদি কোনো সময় আপনার কোনো আর্ট করা লাগে বা ইলাস্ট্রেট করা লাগে, তখন আপনি ফটোশপে এগুলা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই জায়গায় বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে, যদিও এইটার কাজ খুব বেশি পরিমাণে ফটোশপও করবো না আমরা। ওয়েবের মধ্যে আসবো। ওয়েবের মধ্যে এই জায়গায় কয়েকটা সেকশন কিন্তু ওপেন করে দেওয়া আছে, অ্যান্ড এই ডকুমেন্টসগুলো হইতেছে সাধারণত ওয়েবসাইটের জন্য কিংবা স্পেসিফিক কোনো ডিভাইসের জন্য, যেগুলো দেখলে বেটার হয়। লাইক টাইপ অফ ধরেন এই জায়গায় ম্যাকবুক প্রো 13 যেটা আছে, এটার জন্য যদি আপনি কোনো ব্যানার তৈরি করেন, তাইলে এই জায়গা থেকে এই সাইজটা নিতে পারেন। তারপরে কমন কয়েকটা সাইজ আছে, এগুলো এই জায়গা থেকে নিতে পারেন, ডিসপ্লে ওয়াইজ। অ্যান্ড এটা ওয়েবের জন্য বললাম, ধরুন ওয়েবসাইটে কীভাবে দেখাইবে আপনার একটা ব্যানার, এই জিনিসটার জন্য কয়েকটা বাই ডিফল্ট সাইজ দিয়ে দিচ্ছে, তবে আমরা এটাকে স্কিপ করলাম। এন্ড মোবাইল ইন্টারফেসের জন্য কোনো যদি আপনার ডিজাইন করার লাগে, লাইক ওয়ালপেপার কিংবা অন্যান্য কোনো জিনিস, কিংবা কোনো একটা ব্যানার হতে পারে আপনার, তাইলে মোবাইলের বা হ্যান্ড ওয়াচ যেগুলো আছে প্রত্যেকটা জিনিসের এই জায়গায় সাইজ দেওয়া আছে, আপনি চাইলে এই জায়গা থেকে নিয়ে মেক করতে পারেন, যেগুলো বাই ডিফল্ট দেওয়া আছে। অ্যান্ড ফিল্মস অ্যান্ড ভিডিও, এইটা হইতেছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেকশন। অ্যান্ড এই জায়গা থেকে বেশিরভাগ নিয়ে আমরা কিন্তু কি থাম্বনেল কাভার কিংবা অন্যান্য যেই ভিডিও কাভারগুলো আছে এগুলো নিয়ে কাজ করি। অ্যান্ড এই জায়গায় কিন্তু কাস্টমলি কয়েকটা র্যান্ডমলি বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে, বাট চাইলে আপনি ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। ওকে, তো এই সব জিনিসগুলো হইতেছে বাই ডিফল্ট ভাবে ফটোশপে সবচেয়ে বেশি পরিমাণে যে ডকুমেন্টগুলো নিয়ে কাজ করা হয়, অর্থাৎ যে সাইজের ডকুমেন্ট নিয়ে কাজ করা হয়, এই সাইজগুলো এই জায়গায় ইনক্লুডেড। এই যে ম্যান্ডেটরি না যে এই জিনিসটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, কারণ হইতেছে ডানের দিকে একটা কাস্টম সেকশন দিয়ে দেওয়া হয়েছে, এই জায়গা থেকে আপনি চাইলে আপনার মতো করে আপনি প্রিসেট করে নিতে পারবেন আপনার এই ডকুমেন্ট সাইজটা। তো ফার্স্ট অফ অল উপরের দিকে লেখা আছে যে আনটাইটেলড ওয়ান, এইটা বাই ডিফল্টলি থাকবে এই জায়গায়, কারণ ডকুমেন্টের নাম আপনাকে দিতে হবে। আমি একটা জিনিস আপনাকে এখন শিখিয়ে দিতেছি, আর এইটা আপনি পুরো গ্রাফিক ডিজাইন লাইফে এইটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ধরেন আপনি কোনো একটা ডিজাইন করতেছেন,
এই ডিজাইনের এক্স্যাক্টলি প্রথমে সে একটা নাম দিয়ে দিবেন। কারণ হইতেছে এই নামের জন্য কিন্তু আমরা একজন প্রফেশনাল মানুষ থেকে নিজেকে আলাদা করে ফেলি। যারা প্রফেশনাল সব সময় কিন্তু একটা মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করে। আপনি যেই ধরনের ডিজাইন করতেছেন ওইটার উপর ডিপেন্ড করে আপনি একটা নাম দিয়ে দিবেন। কারণ হইতেছে অনেক সময় ভুল করে আমরা এই আনটাইটেল ওয়ানটা লিখে দিই। মনে রাখবেন ফটোশপে যতবার এসে ডকুমেন্ট নিউ ভাবে নেওয়ার চেষ্টা করবেন, প্রিসেট ডিটেইলস এই একটা নামই থাকবে যেটা হইতেছে আনটাইটেল ওয়ান। এটা তারা বাই ডিফল্ট ভাবে রাখে, এটা কখনো চেঞ্জ হয় না। এবার যদি আপনি ধরেন একটা আগে ডকুমেন্ট নিয়ে কাজ করছেন ওইটাতে, এন্ড পরবর্তীতে আপনার অভ্যাসে পরিণত হয়েছে যে আনটাইটেল ওয়ান এইটাকে আর চেঞ্জ করেন না আপনি, পরবর্তীতে দেখা যাবে ওইটাতে সেভ করছেন আর আগের যে ডকুমেন্টটা সেভ করছেন ওইটার মধ্যে কি হয়ে গেছে, সোয়াপ হয়ে গেছে, তখন আগের ডকুমেন্ট আপনি আর খুঁজে পাবেন না। এজন্য আমি এখন থেকে বলবো একটা প্রফেশনাল একজন মানুষ হিসেবে আপনি কি করা উচিত, এই জায়গায় নামটা চেঞ্জ করা উচিত। যে কোনো একটা নাম আপনি মিনিংফুল নাম দিয়ে দিলে, আপনি আপনার প্রজেক্টের নাম দিয়ে দিলেই হয়, সমস্যা নেই। আমরা এই যেহেতু ক্লাস নাম্বার ওয়ান নিয়ে কাজ করতেছি, আমরা দিয়ে দিলাম এই মুহূর্তে ক্লাস নাম্বার ওয়ান। এই মুহূর্তে একটা প্রিসেট অপশনস আছে, এই জায়গায় কয়েকটা সেকশন আছে, এগুলো বোঝার চেষ্টা করি আমরা। এগুলো হইতেছে একক, পরিমাপের একক। এখন হইতেছে পিক্সেল। পিক্সেল জিনিসটা হইতেছে পরিমাপের একক, আর পিক্সেল নিয়ে কিন্তু আমরা ফটোশপে মেইন কাজ করব। এক্স্যাক্টলি ফটোশপে জিনিসটা হইতেছে সব ফটো নিয়ে কাজ করা হয়, এক্স্যাক্টলি ইমেজ নিয়ে কাজ করা হয়। ইমেজ কিভাবে ক্রিয়েট হয়, কয়েক লক্ষাধিক পিক্সেলের বিনিময়ে কিন্তু একটা ইমেজ তৈরি হয়। এটি কিভাবে তৈরি হয় কিন্তু আমরা ফটোশপে যাওয়ার পর এটা প্রপারভাবে বুঝতে পারবো। তো আপাতত মনে রাখি স্যার, পিক্সেল জিনিসটা হইতেছে ফটোশপের মধ্যে যতটা ইমেজ নিয়ে কাজ করব আমরা, প্রত্যেকটা ইমেজ কিন্তু কয়েক লক্ষাধিক পিক্সেল নিয়ে কাজ করা হয়। এবং শুধুমাত্র ফটোশপে না, আমাদের দৈনন্দিন লাইফে আমরা যে ফটোগুলো ক্যাপচার করি এগুলোও কিন্তু পিক্সেলের উপর ডিপেন্ড করে হয়। এখন আপনার যদি পিক্সেল ধারণ ক্ষমতা যদি আপনার ক্যামেরার কম হয়, তাহলে আমরা বলি এটা রেজুলেশন লেস। অ্যান্ড যত বেশি পিক্সেল কম হবে তত বেশি আপনার ছবিটার কোয়ালিটি লেস থাকবে, অ্যান্ড যত বেশি পিক্সেল থাকবে তত কোয়ালিটি স্ট্যান্ডার্ড থাকবে। তাই আইও বুঝতে পারছি আমরা পিক্সেল নিয়ে কাজ করা লাগে, পিক্সেল নিয়ে আমরা খুব বেশি পরিমাণে কাজ করবো, কারণ বর্তমান অনলাইন জগতের বেশিরভাগ অর্থাৎ 90% কাজে কিন্তু আমরা পিক্সেল মাপে আমরা করে থাকি। অফলাইনে যদি আপনি যান তাইলে ইঞ্চিসটা অনেক বেশি পরিমাণে আপনাকে পেস করতে হবে। ইঞ্চিস আমরা সবাই জানি, 1 ইঞ্চি 2 ইঞ্চি এরকম সবাই জানি। সেন্টিমিটার অনেকেই জানি, বড় কোনো মাপের জন্য বা একটু বড় মাপের জন্য আমরা সেন্টিমিটার ব্যবহার করি। মিলিমিটার একটু ছোটো মাপের জন্য সেন্টিমিটার চাইতে পয়েন্টস নিয়েও কাজ করা যায়, পিকাস নিয়েও কাজ করা যায়, এগুলো নিয়ে কাজ হবে না। উপরে দুইটা নিয়ে, একটা প্রিন্ট মিডিয়া অ্যান্ড একটা যদি আপনি অনলাইন মানে অন অন স্ক্রিনে কাজ করেন তাইলে পিক্সেল নিয়ে কাজ করবেন, সমস্যা নেই। এরপরে যে সেকশনটা হইতেছে এইটা হইতেছে হাইট অ্যান্ড ওয়াইড। ওয়াইড জিনিসটা হইতেছে আপনি এইরকম আর কি। ওয়াইড জিনিসটা হইতেছে এই ডান থেকে বামের দিকে কতটুকু চৌড়া আপনার যে ডিজাইনটা করতেছেন এইটা। অ্যান্ড হাইট জিনিসটা হইতেছে উপর থেকে নিচে কতটুকু পরিমাণে লম্বা, এই জিনিসটা। একটা জিনিস এই জায়গায় বলে দিই, অনেক ক্লায়েন্টের সাথে আপনি কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আপনার সাইজটা হইতেছে 1000 বাই 700। কি বলে দিছে ক্লায়েন্ট? 1000 বাই 700। মানে ক্লায়েন্ট কিন্তু বলে দেয় নাই আপনাকে যে ওয়াইড কত আর হাইট কত। যদি ক্লায়েন্ট বলে দেয় আপনাকে তাইলে কিন্তু আপনি বুঝে নেবেন এইটা যে 800 আর এইটা হইতেছে ধরেন 1000। এরকম যদি ক্লায়েন্ট বলে দেয় যে ওয়াইড হইতেছে 800 অ্যান্ড হাইট হইতেছে 1000, অ্যান্ড আমি প্রথমে আপনাকে এটা সাজেস্ট করব যে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেন কিভাবে ও চাইতেছে 1000, এটা কি ওয়াইড আর হাইটটা কি 700, এটা কি কনফার্ম করে নেন আপনি। যদি কনফার্ম করার কোনো সুযোগ না থাকে তাইলে আমি আপনাকে রিকমেন্ড করব ওয়াইডটাকে প্রথমে গণবেন আপনি অ্যান্ড হাইটটাকে পরে গণবেন। ক্লায়েন্ট যদি আপনাকে বলে 1000 বাই 700, তাইলে মনে রাখতে হবে 1000টা হইতেছে আপনার ওয়াইড অ্যান্ড হাইটটা হইতেছে আপনার 700। কারণ যখনই আমরা বলি কোনো একটা পরিমাপ, তখন ওয়াইডটাকে ফার্স্টলি আমরা প্রায়োরিটি দেই অ্যান্ড সেকেন্ডলি আমরা হাইটটাকে প্রায়োরিটি দিই। তবে ক্লায়েন্ট যদি কাছে থাকে তাইলে এটা কনফার্ম করে নেবেন, আর যদি ক্লায়েন্ট আশেপাশে না থাকে, মানে আসতেছে না ক্লায়েন্ট, তাইলে আপাতত এরকম নিয়ে কাজ করতে পারেন। আই হোপ বুঝতে পারছেন আপনারা। অ্যান্ড সেকেন্ড বিষয়টা হইতেছে ওরিয়েন্টেশন, পেজের কোন ধরনের ওরিয়েন্টেশন আছে। আচ্ছা, হাইট আর ওয়াইটের মধ্যে আপনি একটা চেঞ্জ দেখতে পারবেন যখন আমি ওরিয়েন্টেশনটা কি করব, এটাকে পোর্ট্রেইট অ্যান্ড ল্যান্ডস্কেপের মধ্যে কনভার্ট করব। এই মুহূর্তে যেই ওয়েতে আছে, যে পজিশনে আছে, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ পজিশন, অ্যান্ড আমি যদি এইটাকে সুইচ করি এটা হবে পোর্ট্রেইট। তো পোর্ট্রেইটে যখন ক্লিক করবো আমরা দেখবেন ওয়াইড অ্যান্ড হাইটের মধ্যে সোয়াপ হয়ে যাবে। দেন আমি যখনই ক্লিক করছি ওইটা 700 উপরে চলে গেছে অ্যান্ড 1000 নিচে চলে আসছে। এক কথায় কি, আমরা যখন একটা খাতার মধ্যে আমরা কোনো জিনিস লিখি, যখন উপর থেকে নিচের দিকে যখন লম্বাটেভাবে লিখি, তখন এই জিনিসটা হয়ে যায় এইটা পোর্ট্রেইট। আর যখন এটাকে খাতাটাকে আমরা কি করে ফেলি, এরকম করে ফেলি, ডানে বামে করে ফেলি, তখন এইটা কি হয়ে যায় ল্যান্ডস্কেপ। আই হোপ এটা আপনি বুঝতে পারছেন। এই টিকমার্কটা যদি আপনি ক্লিক করে ফেলেন তাইলে এটা আর্টবোর্ডের মধ্যে চলে আসবে, অর্থাৎ ডকুমেন্ট থেকে আর্টবোর্ডে চলে যাবে। অর্থাৎ একাধিক ডকুমেন্ট আপনি এই ফটোশপ ইন্টারফেসের মধ্যে দেখতে পারবেন, অ্যান্ড আপনি এটা অনায়াসে আর্টবোর্ড ওয়ান লেয়ারের মধ্যে আমরা সিগনিফিকেন্ট একটা চেঞ্জ দেখতে পারবো। এটা আমরা আপাতত এই জায়গা থেকে অফ করে রাখলাম, পরবর্তীতে এটা আমরা দেখে ফেলবো ফটোশপ থেকে। রেজুলেশন ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট কি। এখন রেজুলেশনটা হইতেছে এইটা কি,
রেজুলেশনটাই হইতেছে ফটোশপের মেইন জিনিস। যখন আমরা ফটোশপে কাজ করতেছি একটা ইমেজ নিয়ে, আমি একটু আগে বলছিলাম ফটোশপে যেহেতু পিক্সেল নিয়ে আমরা মেজার করি এবং যেহেতু ফটো নিয়ে কাজ করা, ফটো যেহেতু পিক্সেল থেকে মেক হয়, এজন্য এই জায়গায় কি থাকে ফটোশপের কি এজন্য এই জায়গায় কি থাকে ফটোশপের এই পিক্সেলসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে। অ্যান্ড রেজুলেশনটা হইতেছে এই পিক্সেলের সাথে কানেক্টেড। আপনি যত বেশি পরিমাণে এই জায়গায় রেজুলেশন বাড়িয়ে দিবেন, তত বেশি পরিমাণে আপনার পিক্সেল ওই জায়গায় বাড়বে। আর যত বেশি পরিমাণে পিক্সেল বাড়বে, আপনার ইমেজটা তত বেশি পরিমাণে কোয়ালিটিফুল হবে। তবে মনে রাখবেন এইটা সাইজের উপরে ডিপেন্ড করতেছে। কারণ আপনি কাজ করতেছেন ইঞ্চিতে নিয়ে, ইঞ্চি অলওয়েজ কিন্তু পিক্সেল থেকে অনেক বড় একটা সাইজ। কারণ আপনি ইঞ্চিতে এই জায়গায় দিয়ে দিচ্ছেন যে 100 ইঞ্চি, আর এইটা হইতেছে 100 ইঞ্চি। অ্যান্ড 100 ইঞ্চি অ্যান্ড 100 ইঞ্চি নিয়ে আপনি কাজ করতেছেন, আর এই জায়গায় যদি রেজুলেশন 300 দিয়ে দেন, তাইলে কিন্তু আপনার কম্পিউটারে ল্যাগ করার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকবে। মনে রাখবেন যখন আমরা পিক্সেল নিয়ে কাজ করবো, এই জায়গায় পিক্সেল থাকবে, তখন আপনার রেজুলেশন অনায়াসে 300 দিতে পারেন কিংবা 150 এরকম রাখতে পারেন। আপনি যদি কোনো ফটো নিয়ে কাজ করেন, তাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো 300 দেওয়ার চেষ্টা করবেন, অ্যান্ড পিক্সেলের উপর ডিপেন্ড করে। অ্যান্ড যদি আপনি কোনো ইঞ্চি নিয়ে কাজ করেন আর এটা যদি একটু বড় টাইপের হয়, তাইলে এই জায়গা থেকে রেজুলেশন একটু কমায় দেবেন, নয়তো আপনার কম্পিউটারে ল্যাগ করবে। তো আই হোপ এই জিনিসটা আমরা ক্লিয়ার। যদি আপনার এই জায়গায় পিক্সেল একটু কম থাকে বা পিক্সেলের মধ্যে আপনি কাজ করতেছেন, তাইলে আপনি রেজুলেশন 300 রাখতে পারেন। আর যদি আপনি ইঞ্চি নিয়ে কাজ করেন বা অন্য কোনো বড় সাইজ নিয়ে কাজ করেন, আপনি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করতেছেন, তখন বড় একটা ব্যানারের জন্য কাজ করতেছেন, তখন রেজুলেশনটা কমিয়ে দেবেন, নয়তো আপনাকে কম্পিউটার কনফিগারেশন অনুযায়ী এটাকে লেক করার সম্ভাবনা থাকবে। ওকে, তারপরে জিনিসটা হচ্ছে এই জায়গায় পেজের ব্যাকগ্রাউন্ডের কালারটা আপাতত কি থাকবে, আমরা হোয়াইট বাই ডিফল্ট ভাবে আছে এটা রেখে দিলাম। তারপরে এই জায়গা থেকে ট্রান্সপারেন্টও নিয়ে নিতে পারি, সমস্যা নেই, এটা পরবর্তীতে দেখা যাবে। ওকে, তারপরে জিনিসটা হচ্ছে জাস্ট ক্রিয়েটের মধ্যে প্রেস করলে আমাদের একটা কি হবে, একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এইটা হইতেছে ফাইনালি অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস। অ্যান্ড এই ইন্টারফেসের মধ্যে এই মুহূর্তে আমরা কাজ করব। অ্যান্ড এইটা কিন্তু একটা এলোমেলো একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। অ্যান্ড এই ইন্টারফেসটা কিন্তু আমাদের জন্য মানানসই না, আমরা এই জায়গা থেকে কাজ করব। আমার যেহেতু আগ থেকে কিছু সেট আপ ছিল, এই জায়গা হয়তো ওই সেট আপটা নিয়ে লাইক টাইপ অফ এই ফ্লোটিং এরিয়া, এই সাইডটাকে বলা হয় ফ্লোটিং এরিয়া, এটা হইতেছে টুল বার। অ্যান্ড এই উপরে যেটা আছে এটা হইতেছে কন্ট্রোল বার। অ্যান্ড উপরে যেটা আছে এগুলো হইতেছে মেনু বার। এগুলো নামগুলো মনে রাখবেন যাতে করে আপনার সহজ হয় বিষয়টা। এখন জিনিসটা দেখেন, আমার এই ফটোশপের যেই টুলবার যেটা আছে এটাতে কিন্তু সব টুলগুলো অ্যাভেলেবেল আছে। যদিও আপনাদের কোনো সময় টুলবারগুলো অ্যাভেলেবেল না থাকে, তখন যে কাজটা করবেন, এই যে 3 ডট একটা অপশন আছে, এই 3 ডটের মধ্যে যাইবেন আপনি। 3 ডটের মধ্যে যাওয়ার পর এই জায়গায় ইডিট টুলবার, এই ইডিট টুলবারের মধ্যে প্রেস করবেন আপনি, অথবা এই 3 ডটের মধ্যে যাওয়ার পর ইডিট টুলবারে কাজ আপনি ক্লিক করবেন। এই জায়গায় দেখবেন টুলবারের মধ্যে যেই টুলগুলো মানে অ্যাভেলেবেল আছে, সব টুলগুলো এই জায়গায় দেওয়া আছে। আর যেগুলো এক্সট্রা টুল, যেগুলো অ্যাভেলেবেল না, এগুলো কিন্তু এই এক্সট্রা টুলের মধ্যে থাকবে। এখন আমার কিন্তু প্রত্যেকটা টুল কিন্তু এই জায়গায় অ্যাভেলেবেল আছে। এই দেখেন যতটা ফটোশপে টুল আছে এই ফটোশপ ভার্সনে, সব টুলগুলো এই জায়গায় আছে। যদি ধরেন আমার এই জায়গায় ধরেন ডিরেক্ট সিলেকশন টুল, ওইটা যদি আমার এই জায়গায় এক্সট্রা টুলের মধ্যে থাকতো, আমার যদি এই জায়গায় না থাকতো, দেখেন এই যে টুল, এই শুধুমাত্র এটা সিলেকশন টুলটা আছে, পাঁচ সিলেকশন টুল, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলটা আমার এই জায়গায় নাই। কারণ হইতেছে এটা এক্সট্রা টুলের মধ্যে আছে, এটা ডিসেবল অবস্থায় আছে। এটাকে যখন আমি অন করার চেষ্টা করব, ইনেবল করার চেষ্টা করবো, এটাকে ক্লিক করবো অ্যান্ড ড্র্যাগ করে এসে যেই জায়গায় রাখার চেষ্টা করতেছি আমি, এই জায়গায় আমি ড্র্যাগ করে রেখে দিব। তো আমি পাঁচ সিলেকশন টুলের মধ্যে রাখার চেষ্টা করতেছি, আমি জাস্ট একটা ক্লিক এই জায়গায় এসে মাউসটা ছেড়ে দিব, দেখেন আমার এই জায়গায় ডিরেক্ট সিলেকশন টুলটা এই জায়গায় চলে আসছে। অ্যান্ড আপনি যদি চান এইটার মধ্যে রাখার জন্য, এইটার উপরে নিয়ে যেরকম ছেড়ে দেন, দেখেন দুইটা একসাথে চলে আসছে। এই ডিরেক্ট পাঁচ সিলেকশন টুল এর ভিতরে কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলটা চলে আসছে। এই যে এরকম কিন্তু করে সবগুলো এক্সট্রা টুল থেকে আমরা টান দিয়ে এই জায়গায় নিয়ে এসে ড্র্যাগ করে আমরা টুলবারটা সেটিং করে ফেলতে পারি, যদি সমস্যা থাকে। বাই ডিফল্ট ভাবে এগুলো কিন্তু এরকম থাকে, কোনো সমস্যা নেই। ইলাস্ট্রেটর হইলেও হয়তো একটু প্রবলেম থাকতো, বাট ফটোশপে এরকম থাকে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এবার ফ্লোটিং এরিয়া নিয়ে আমরা একটু কাজ করবো। অ্যান্ড ফ্লোটিং এরিয়াকে কীভাবে নিয়ে কাজ করবো দেখেন, আমরা প্রথম অপশনটা হইতেছে এই উইন্ডোর মধ্যে চাইবো। আমরা উইন্ডোর মধ্যে যাওয়ার পরে এই জায়গায় যতটা ইম্পর্টেন্ট আমাদের অপশন আছে, প্যানেল আছে, এই সব প্যানেলগুলোকে আমরা এই জায়গায় জড়ো করবো অ্যান্ড সুন্দর করে এই জায়গায় একটু সাজিয়ে রাখবো। দেখেন প্রথম জিনিসটা হইতেছে আমার অ্যাডজাস্টমেন্ট, এটা লাগবে, এই জায়গায় অলরেডি আছে। আমার ব্রাশেসগুলো লাগবে, ব্রাশেসের মধ্যে প্রেস করবো, দেখেন ব্রাশেসটা চলে আসে। তারপরে কি লাগবে, আমার ধরেন ক্যারেক্টার লাগবে, এটা নিয়ে আসলাম আমি। তারপরে যেটা লাগবে আমরা এই জায়গায় নিয়ে আসতেছি। তারপরে ধরেন কালার লাগবে, এটাকে নিয়ে এলাম আমরা। তারপরে কি লাগবে, আমার ধরেন গ্রেডিয়েন্ট লাগবে, এটাকে নিয়ে আসলাম আমি। তারপরে আমার ধরেন এই জায়গায় লেয়ার, একটা জিনিস মনে রাখবেন ফটোশপে আর যাই হোক, লেয়ার প্যানেলটা আপনার সবার সামনে থাকতে হবে। লেয়ার প্যানেল এইটা না নিয়ে কাজ করতে আপনি কখনো পারবেনই না ফটোশপে। লেয়ারটাকে আমরা সুন্দরভাবে এই জায়গায় রাখলাম, আপাতত রাখতেছি, পরবর্তীতে এটাকে সেটিং করব। তারপরে ধরেন প্যারাগ্রাফ আমার লাগতেছে, তারপরে ধরেন এই জায়গা থেকে আমার কি লাগে প্রপার্টিজ লাগবে, তারপরে আমার এই জায়গা থেকে সোয়াচেস লাগবে, তারপরে আমার এই জায়গা থেকে একটু নিচের দিকে যাই,
মোটামুটি সবগুলো চলে আসছে। এগুলো আমার প্রাথমিক আর কি বেসিক যেগুলো আছে এগুলো লাগবে, পরবর্তীতে লাগলে এই জায়গা থেকে আমরা খুঁজে নিয়ে আসতে পারবো। এবার দেখেন ফ্লোটিং এরিয়া, এই জায়গাটা কিন্তু একটু ভাসমান। দেখেন এটার মধ্যে যখন আমি ড্র্যাগ করতেছি যে এটা ভাসতেছে, এটার মধ্যে ড্র্যাগ করতেছি এটা ভাসতেছে, এই প্রত্যেকটা জিনিস এলোমেলো, এটাকে সুন্দরভাবে সাজাইতে হবে। সাজানোর জন্য আমরা কিন্তু এই ডানের দিকে একটা বক্স দেখতেছি, দেখেন কালার সোয়াচেস গ্রাডিয়েন্ট এগুলো কিন্তু একটার পর একটা আছে। এই জায়গাতে যদি আমরা এই সুন্দর এই জিনিসগুলো যদি সুন্দর করে এই জায়গায় প্লেস করতে পারি, তাই না আমাদের এই ইন্টারফেসটা দেখতে অনেক সুন্দর লাগবে। মনে রাখবেন আপনার ডেস্কটপ ইন্টারফেস মানে একটা ফটোশপ বলেন বা যে কোনো একটা সফটওয়্যার ইন্টারফেসটা কত সুন্দরভাবে সাজিয়েছেন এটার উপর ডিপেন্ড করে আপনার কাজের মন মানসিকতা। আপনার যখন সুন্দরভাবে একটা ইন্টারফেসের মধ্যে আপনি কাজ করবেন আপনার কাজ করতেও ভালো লাগবে। দেখেন আমার এই ব্রাশ সেটিং এর অপশনটা যেটা, এটা আমি চাইতেছি এই চ্যানেলের নিচে আসবে। দেখেন আমি এইটার উপরে ব্রাশের এই যে ব্রাশ সেটিং যেটা, এই ব্রাশ সেটিং লেখার উপরে ক্লিক করলেও চলবে। আবার এই উপরে দেখেন একটা কালো হোবার আছে, এই হোবারের মধ্যে দিলে হবে, আবার এই জায়গায় দিলে চলবে না। এটা সবচেয়ে সহজ হবে এই ব্রাশ সেটিং লেখার উপরে ক্লিক করে ফেলেন অ্যান্ড দেন আপনি এই চ্যানেলের নিচে আসেন। এই দেখেন যখন আমরা চ্যানেলের নিচে আসলাম, এই দেখেন একটা, আমি যখন ওইটার পাশে নিয়ে যাইতেছি একটা, এই দেখেন একটু ব্লু কালারের একটা হোভার আসছে। যখন ওই হোভারটা আসবে আমি মাউসটা ছেড়ে দেবো, দেখুন এই জায়গায় চলে গেছে। সেমভাবে এরকম সুয়াচটাকে এই জায়গায় নিয়ে ছেড়ে দিলাম, তারপরে প্যাটার্নটাকে এই জায়গায় ছেড়ে দিলাম, গ্রাডিয়েন্টটাকেও সেমভাবে ছেড়ে দিলাম, তারপরে কালারটাকে এইভাবে ছেড়ে দিলাম। আমি কিন্তু এরকম ছেড়ে দিতেছি, আপনার কিন্তু আপনার পছন্দ মতো কোনটা উপরে রাখবেন নিচে রাখবেন নিতে পারেন, সমস্যা নেই। প্যারাগ্রাফটাকে এই জায়গায় রেখে দিলাম, তারপরে ক্যারেক্টারটাকে এই জায়গায় রেখে দিলাম, তারপরে লেয়ার বক্সটাকে একটু রাখি, আমি এটাকে এই জায়গায় রেখে দিলাম অ্যান্ড কালার ফাইনাল ওকে। অ্যান্ড লেয়ারটাকে আমি এই জায়গায় রেখে দিতে পারি, অ্যান্ড লেয়ারটাকে চাইলে কিন্তু এই জায়গায় রেখে দিতে পারি। দেখেন আমি চাইতেছি লেয়ারটাকে এই যে বক্স আছে এই একটা বক্স, এই দুইটা বক্স আমার এই জায়গায় আছে, এই একটা বক্স অ্যান্ড এই একটা বক্স। আমি চাইতেছি লেয়ারটা আমার যেহেতু সবসময় জরুরি এর জন্য সামনে রাখার জন্য জাস্ট ওই জায়গায় রেখে দিলাম। আমি জাস্ট এটা নিয়ে এই জায়গায় ছেড়ে দিলাম, দেখেন আমার লেয়ার বক্সটা কিন্তু এই জায়গায় চলে আসছে। আমার এই টোটাল ইন্টারফেসটা কিন্তু আমি দেখাতে পারবো এই জায়গায় কী কী রাখছি। অলরেডি আমরা নামগুলো শো করতেছে এই জায়গায়, আপনি যদি নামটা আরও লেস করে দেখার চেষ্টা করেন তাহলে এই যে ছোট্ট এর মধ্যে প্রেস করলে কিন্তু এইটা আরও বড় হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি এইটাকে আরও লেস করে দেখার চেষ্টা করেন এইটা এরকম এরকম হোভার করলে কিন্তু এটা চলে যাবে। কিন্তু আমরা কিন্তু এরকম একটু নাম দেখার চেষ্টা করি যেহেতু আমাদের অপশন আছে, সমস্যা নেই, এই জায়গায় অনেক খালি জায়গা আছে। এইগুলোর যদি নাম আপনি দেখার চেষ্টা করেন তাহলে এই ছোট্ট এরোতে মধ্যে যদি আপনি এক্সপান্ড করেন ক্লিক করেন দেখেন প্যানেলটা এক্সপান্ড হয়েছে, দেখতে পারতেছেন চ্যানেল আছে, হিস্টোরি আছে, তারপরে লাইব্রেরিজ আছে, এইটা আছে, আজাইরা দুই তিনটা আছে, আর আমাদের মেইন ইম্পর্টেন্ট লেয়ারটা আছে। আমাদের দরকার নাই শুধুমাত্র লেয়ারের উপর, এখন ধরেন আমার শুধু লেয়ারটা জরুরি, আমি জাস্ট লেয়ারের উপরে প্রেস করবো দেখেন লেয়ারটা ওপেন হইতেছে। আমার এই মুহূর্তে শুধু কালার জরুরি, গ্রাডিয়েন্ট জরুরি, গ্রাডিয়েন্ট উপর প্রেস করতেছি এই জায়গায় আসতে। তো সুন্দর করে আমরা এই যে একটা সেকশনটা সাজাইছি, এই সেকশনটা কিন্তু মাত্র 1 সেকেন্ডের মধ্যে কি হয়ে যেতে পারে, এটা চলে যেতে পারে। যদি আপনি এই ডকুমেন্ট একবার ক্লোজ করে আবার ঢুকেন তাহলে কিন্তু এই ডকুমেন্টটা আর পাবেন না আপনি। কারণ হইতেছে এই ডকুমেন্ট এখন পর্যন্ত আপনি সাজাইছেন কিন্তু এটা কিন্তু কি করেন নাই, প্লেস করেন নাই। প্লেস করার জন্য কিন্তু এটাকে আপনাকে সাজাইতে হবে, সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে জাস্ট উইন্ডোতে আমরা যাইব অ্যান্ড সবার উপরের দিকে আমরা যাইব। এই জায়গায় যাওয়ার পরে একটা অপশন আসবে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসে আসার পর আমরা নিচের দিকে একটা অপশন আছে দেখেন নিউ ওয়ার্ক স্পেস, আমরা নিউ ওয়ার্ক স্পেসের উপর ক্লিক করব। নিউ ওয়ার্ক স্পেসের উপর ক্লিক করার পর এই জায়গায় আপনি এই ওয়ার্ক স্পেস যেটা বানাইছেন এটার একটা নাম দিবেন। আমরা নামটা দিয়ে দিলাম ধরেন ওয়াইটি রিড ম্যাপ। আমরা রিড ম্যাপের ইউটিউবের জন্য এটা তৈরি করার চেষ্টা করতেছি, তো ওয়াইটি রিড ম্যাপ দিয়ে দিলাম আমরা। তারপরে সেভ যদি প্রেস করে ফেলি তাইলে এটা সেভ হয়ে যাবে। এখন একটা জিনিস দেখুন, ধরেন আমি নতুন একটা ডকুমেন্ট নিলাম, নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য কন্ট্রোল এন প্রেস করলেই কিন্তু অটোমেটিকলি একটা এরকম নিউ ডকুমেন্ট চলে আসবে। আপনাকে কষ্ট করে ওই ফার্স্টের দিকে যাইতে হবে না। আরও একটা অপশন আছে দেখেন, ফাইল থেকে আপনি জাস্ট নিউ এর মধ্যে প্রেস করলে হয়ে যায়। তো আমরা ফাইল থেকে নিউতে গেলাম অথবা কন্ট্রোল এন প্রেস করলাম কিবোর্ড থেকে। এবার আমার যে কাজটা করতে হবে ক্রিয়েটর প্রেস করলে কিন্তু নতুন আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখুন নতুন আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার কিন্তু আগে এই ডকুমেন্টটা ছিল, এখন এবার কিন্তু এই ডকুমেন্টটা হয়েছে। যদিও একটা ডকুমেন্ট আমরা একটা ইন্টারফেসে নিয়ে নিছি এই জন্য কিন্তু কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ আমরা দেখতে পারতেছি না। তবে আমি আরেকটা জিনিস দেখাই, আমি চেঞ্জগুলো দেখাই। ধরেন আপনি এইটা এরকম করে ফেলছেন, দেখেন আপনার পুরোটা কি হয়েছে, পুরো এই ইন্টারফেস যেটা আছে ফটোশপের একটু আগে যে ওয়ার্ক স্পেস তৈরি করছিলেন আপনি কাজের জন্য, এই পুরোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারটা আগে ছিল একরকম, এবার কিন্তু এই দেখেন টুলবারে কিন্তু এরকম লম্বা হয়ে আসছে, কিন্তু টুলবারটা কিন্তু এরকম ছিল আপনার। তারপর এই জায়গায় খুব সুন্দরভাবে সেটিংটা ছিল, আপনার কিন্তু ভালো লাগতেছে না। যেই কাজ করে না কেন আপনার পিসিতে যদি এরকম অবস্থা করে ফেলে ওয়ার্ক স্পেসের, তখন আপনি কিন্তু এই মানে
আরও 10-15 মিনিট সময় নিয়ে এরকম সেটিং করা লাগবে না। আপনি আগে যে সেভ করে রাখলেন এটা এখন পেয়ে যাবেন। কীভাবে পাবেন দেখেন, উইন্ডোতে যাইবেন অ্যান্ড ওয়ার্ক স্পেসে যাইবেন। আপনার কোনটা ছিল এই যে ওয়াইটি রিড ম্যাপ, যেটা এটা আপনি সেভ করে রাখছিলেন, এইটার উপরে ক্লিক করলে কি হবে, আপনার এই দেখেন পুরো সেকশনটা কিন্তু এই জায়গায় আগের মতো চলে আসছে। ইভেন কেউ যদি এরকম সেটিং করে দেখেন, আমি এইরকম কেউ একজন ধরেন আপনাকে এইরকম এলোমেলো করে ফেললো, কিংবা আপনি নিজে এলোমেলো করে ফেললেন, এবার তো আর আপনারটা আগের মতো জেলা ছিলেন রিডম্যাপ ওয়াইটি, এটাতে ক্লিক করলেও কাজ হইতেছে না। এটা কীভাবে কাজ করবেন, এইটা কাজ করানোর জন্য আপনি জাস্ট উইন্ডোতে যাইবেন, উইন্ডোতে যাওয়ার পর ওয়ার্ক স্পেসে যাইবেন অ্যান্ড রিসেট ওয়াইটি রিড ম্যাপ, যেটা আমাদের এই ইয়ের নাম ছিল, ইন্টারফেস ওয়ার্ক স্পেসের নাম, আমাদের ওয়ার্ক স্পেসের নাম ওয়াইটি রিড ম্যাপ, আর এটা জাস্ট রিসেট করলেই রিসেট হয়ে যাবে। এখন রিসেট প্রেস করছি, আগের মতো হয়ে গেছে। আই হোপ এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড এই জায়গায় দেখেন আমার কয়েকটা কিন্তু রুলার আছে, যেহেতু আমি আগে এটা নিয়ে কাজ করছিলাম, বাই ডিফল্ট আমাদের সেটিং আছে রুলারটা, এই যখন রুলার চলে আসছে, আপনাদের যদি কখনো এরকম রুলার চলে আসে তাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল-এইচ করে আপাতত হাইড করতে পারেন, আবার শো করার জন্য কন্ট্রোল-এইচ প্রেস করলে এইরকম চলে আসবে। যদি পার্মানেন্টলি ডিলিট দিতে চান তাইলে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে বাম দিকে ড্রেগ করে ফেলবেন, চলে গেছে। আবারও ক্লিক করে বাম দিকে ড্রেগ, ক্লিক করে বাম দিকে ড্রেগ, ক্লিক করে বাম দিকে ড্রেগ, ক্লিক করে বাম দিকে উপরের দিকে ড্রেগ, ক্লিক করে উপরের দিকে ড্রেগ, ক্লিক করে নিচের দিকে ড্রেগ, ক্লিক করে নিচের দিকে ড্রেগ। এরকম কিন্তু আপনি কি করতে পারেন, আপনার রুলারগুলো আপনি ডিলিট দিয়ে দিতে পারেন। এখন আপনি বলতেছেন না স্যার আমি নতুনভাবে রুলারগুলো নিয়ে আসবো আমার জন্য, তখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কন্ট্রোল-আর প্রেস করতে হবে কিবোর্ড থেকে। কন্ট্রোল-আর প্রেস করার পরে এরকম স্কেলের মতো একটা অপশন উপরে থেকে অ্যান্ড বামের দিক থেকে চলে আসবে, তখন আপনি এই জায়গাতে রুলারটা নিতে হবে। তো রুলারটা কেন নেই আমরা, রুলারটা হইতেছে আপনার একটা সেফটি এরিয়া মেনটেন করার জন্য। ধরেন আপনি একটা ডিজাইন তৈরি করতেছেন, ওই ডিজাইনের মধ্যে আপনার যে কন্টেন্টগুলো আপনি নিতেছেন, এই কন্টেন্টগুলো কিন্তু একটা সার্টেন এরিয়া বরাবর যাতে করে সুন্দরভাবে সাজানো থাকে, এর জন্য আমরা একটা পরিমাপ যন্ত্র প্রয়োজন। আর এই পরিমাপ যন্ত্রটা অ্যাডোবি ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, কিংবা আপনি আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রোতে বলেন, এই সব জায়গায় কিন্তু রুলারের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে এটা মেজারমেন্টটা করতে পারি। এজন্য কিন্তু আমরা রুলারটা নেই, যাতে করে আমরা সেফটি এরিয়া পর্যন্ত সুন্দরভাবে আমাদের কন্টেন্টগুলো অ্যালাইন করা থাকে। আমরা লেফট সাইড থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম, অ্যান্ড এইটা কিন্তু ইলাস্ট্রেটরে খুব সুন্দরভাবে কী করা যায়, পরিমাপের মতো নেওয়া যায়, অ্যান্ড ফটোশপে কিন্তু পরিমাপের মতো নেওয়া যায়। আপাতত আমরা এইরকম নিয়ে নিছি। উপর থেকে কিন্তু আরও উপর থেকে এই জায়গা থেকে আমরা আনুমানিক এই পর্যন্ত নিয়ে আসলাম, অ্যান্ড লেফট সাইড থেকে এই পর্যন্ত আনুমানিক, অ্যান্ড উপর থেকে আরও একটা আমরা নিচের দিকে এইরকম নিয়ে এসে এইরকম সেটিং করতে পারি। আই হোপ কীভাবে আনতে হয় এই রুলারটা এবং কীভাবে ডিলিট দিতে হয় এটা আপনারা বুঝে গেছেন। এবং চাইছেন আপনার না মনে হয় এই মুহূর্তে ডিজাইন করতে, আপনার এটা যদি অফ থাকতো তাহলে বেটার হয়, তাহলে কন্ট্রোল-এইচ দিয়ে আপাতত হাইড করে ফেলতে পারবেন, যখন তখন আপনি কন্ট্রোল-এইচ দিয়ে আবার নিয়ে আসতে পারবেন। এবার আমরা যেই জিনিসটা দেখবো সেইটা হইতেছে অ্যাডোবি ফটোশপের মধ্যে কয়েকটা শেপের কাজ। কীভাবে শেপের কাজ করে দেখেন, আমরা যখন রাইট বাটন প্রেস করবো এরকম যে কোনো একটা শেপের উপরে, এই দেখেন নিচের দিকে একটা শেপ আছে, শেপের উপরে যখন রাইট বাটন প্রেস করবো, এটা কিন্তু অনেকটা শেপ কিন্তু আমাদের ফটোশপের আন্ডারে আছে। অ্যান্ড আমি কিন্তু এই ফটোশপের রেক্টেঙ্গেল টুলস আছে, ইলিপ্টিক্যাল টুল আছে, ট্রায়াঙ্গেল আছে, অনেক অনেক জিনিসগুলো আছে। রেক্টেঙ্গেল টুলের মধ্যে যখন আমি যাইব, রেক্টেঙ্গেল টুলের মধ্যে যাওয়ার পর এই মুহূর্তে আমি রেক্টেঙ্গেল ক্লিক করবো। তো রেক্টেঙ্গেল এই জায়গায় নিয়ে আসার জন্য প্রথমে উপরের সেটিংটা আমাকে দেখতে হবে। আর আমি কিন্তু নিচে এই দেখেন কর্নার রেক্টেঙ্গেল, এই জায়গায় দেখা যাইতেছে কর্নার রেক্টেঙ্গেল। আমি যদি একটু জুম করি আপনাদের জন্য বেটার হয়, এই দেখেন আমার কিন্তু এই জায়গায় দেখা যাইতেছে কর্নার রেক্টেঙ্গেল। আমি যখন নিতেছি এইটার কিন্তু কর্নার, কিন্তু যখন আমি এটাকে ক্লিক করব তখন কিন্তু রাউন্ড চলে আসবে। এখন রাউন্ড কেন চলে আসতেছে দেখেন, রাউন্ড চলে আসছে, এটা কেন রাউন্ড চলে আসছে এটা আমি বুঝাই আপনাকে। এটা রাউন্ড চলে আসার কারণ হইতেছে, যদি এইটা টান দেয়, আমি একটু ডিলিট করে ফেলি, আমি যখন এইটা নিছি তখন উপরের দিকে কিন্তু কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল বার যেটা আছে, এই দেখেন আমি বলছিলাম প্রথমে এটা হচ্ছে কন্ট্রোল বার। কন্ট্রোল বারে এই শেপের সব অপশনগুলো আমাদের এই জায়গায় শো করতেছে। একটা অপশন ডানের দিকে আসার পর এটা হচ্ছে কার্ভ মানে রাউন্ড, এই জায়গায় কত দেওয়া আছে 40 পিক্সেল। আপনি চাইলে এটাকে যদি ক্লিক করে যদি লেফট সাইডের দিকে নেন তাইলে কিন্তু 0-তে চলে আসবে, অ্যান্ড যদি রাইট সাইডের দিকে নেন তাইলে কিন্তু পিক্সেল আকারে এটা কর্নার হতে থাকবে, কর্নার থেকে রাউন্ডেড হতে থাকবে। তার মানে এই যে কার্ভ সেকশনটা, এই সেকশনটা যদি 0 থাকে তাইলে কিন্তু আপনার এই রাউন্ড রেক্টেঙ্গেলটা কি হবে, কর্নার আকৃতিতে আসবে। আর যদি আপনি এই জায়গায় এই রেক্টেঙ্গেলের এই রাউন্ডেডটা যদি একটু বাড়িয়ে দেন তাইলে কিন্তু এইটা মানে প্রয়োজন মতো যতটুকু আপনি দিচ্ছেন এই অনুযায়ী কি হবে, রাউন্ডেড হয়ে আসবে। আই হোপ জিনিসটা বুঝতে পারতেছেন আপনারা। এরপরে কিভাবে কাজ করে দেখেন, এই রেক্টেঙ্গেলের মধ্যে কিন্তু কয়েকটা অপশন আছে, যেহেতু এটা শেপ আকারে কাজ করতেছে, শেপ পাথ এন্ড পিক্সেলের মতো কাজ করে, আমরা আপাতত শেপের মধ্যে দেখতেছি। যখন শেপের মধ্যে যেহেতু এটা কাজ করে, এই জায়গায় কিন্তু একটা অপশন আছে ফিল, এন্ড এরপরে আছে স্ট্রোকস। এন্ড আমি যদি এই জায়গায় যদি ফিলের মধ্যে প্রেস করি তাইলে কিন্তু আমি এই যে ভিতরে যে ফিল যেটা আছে দেখেন, এখন যে আমি যে কাজটা করতেছি ভিতরে যেটা আছে এটা হচ্ছে ফিল। এর মধ্যে ফিল কি কালার আসছে, এই জায়গায় কিন্তু পিঙ্ক কালারের একটা ফিল আসছে। আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারি, এটার উপর প্রেস করলাম, অ্যান্ড ডানের দিকে একটা অপশন আছে দেখেন, এইটা হইতেছে
এটা হইতেছে কালার পিকার, অ্যান্ড কালার পিকার থেকে আপনি যে কোনো একটা কালার পিক করতে পারবেন। আমি জাস্ট এইটার উপরে প্রেস করলাম, অ্যান্ড প্রেস করার পর এই জায়গায় দেখেন একটা কালার পিকারের বক্স চলে আসছে। অ্যান্ড এই বক্সটাতে যখন আমি এইরকম কি করব, যে কোনো একটা কালার নিব, তো দেখেন এই জায়গা থেকে যে কোনো একটা কালার চলে আসছে। আমি ধরুন এই গ্রিন কালারটা নেওয়ার চেষ্টা করলাম, অ্যান্ড ওকে প্রেস করলাম, দেখেন এই জায়গায় গ্রিন কালারটা চলে আসবে। এবার যদি আমি কোনো রেক্টেঙ্গেল আঁকার চেষ্টা করি, তাহলে কি কালার আসবে, গ্রিন কালারে চলে আসবে। দেখেন আবার গ্রিন কালারে চলে আসছে, দেখতে পাচ্ছেন বিষয়টা। এবার কিন্তু আমরা কিন্তু এই জায়গায় আরও একটা অপশন আছে, জিনিসটা হইতেছে স্টক। আমরা স্টকের মধ্যে যদি যাই উপরে, দেখেন স্টক, স্টক জিনিসটাকে এই ফিল শুধুমাত্র মানে ডানের দিকে যে কালার, ভিতরে যে কালারটা আছে গ্রিন কালার, আমি যদি চাই ওইটার একটা বর্ডার থাকবে চারদিকে, অ্যান্ড বর্ডারটা স্টক আকারে দেওয়া হয়। অ্যান্ড স্টকে এই জায়গায় কত পিক্সেল আছে, পিক্সেল আকারে দেওয়া যায়। এটা কিন্তু বড় করতে পারবো আমরা, ধরেন এই 4 পিক্সেল আমরা একটা স্টক নিতেছি, অ্যান্ড স্টকের কালার আপাতত এই জায়গায় ব্ল্যাক আছে। আমরা এই দুইটা ক্লিক করি, একটা ক্লিক করলে হয়, একটা ক্লিক করি, অ্যান্ড এই জায়গা থেকে যদি রেড দিয়ে দেই, তাইলে এই জায়গার ফিল থাকবে আমাদের গ্রিন, অ্যান্ড স্টক থাকবে কি আমাদের রেড, রাইট। এবার যদি আমি এটাকে কি করি, এরকম টান দিই, তাহলে দেখেন আমাদের এই যেই বক্সটা, এই বক্সটার মধ্যে কি হয়েছে, একটা বর্ডার আসছে, বর্ডারটা হইতেছে আমাদের রেড, অ্যান্ড ফিল্ডটা হইতেছে আমাদের গ্রিন। এবার বর্ডারটাকে যদি অফ করার চেষ্টা করি আমরা, তাহলে কি করতে হবে, এক্স্যাক্টলি বর্ডারটাকে আমরা অফ করার জন্য, এবার ধরেন আমি এই বক্সটা কাটবো না, এইভাবে থাকবে, এই জায়গা থেকে আমরা ফিল অ্যান্ড স্টকটা কি করবো, আমরা চেঞ্জ করবো। আমি জাস্ট তখন এক কাজ করতে হবে, এটার উপর প্রেস করবো, প্রেস করার পর প্রপার্টিজ একটা সেকশন অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। যদি এটা অটোমেটিকলি ওপেন না হয়, তাহলে প্রপার্টিজ একটা সেকশন একটু আগে আমরা নিয়েছিলাম, এই উপরের সেকশনে দেখেন এটার মধ্যে প্রেস করলে কিন্তু এটা চলে আসবে। দেখেন এটার মধ্যে প্রেস করলাম, এটা চলে আসছে। এরপরে দেখেন ফিল, আমি যদি ফিলের উপর প্রেস করি, তাহলে এই জায়গায় দেখেন একটা নান অপশন, আমি যদি নানের মধ্যে প্রেস করি, তাহলে কোনো কালার আসবে না, শুধুমাত্র স্টকটা দেখাইবে, দেখছেন। কারণ ফিলটা অফ করে ফেলছি, রয়েছে কি স্টকটা দেখাইতেছে। এবার আপনি যদি চাই না ফিলের মধ্যে আমি অন্য কোনো কালার, দেখেন যেই কালারটা পিক করতেছি ওইটা চলে আসতেছে। এখন আমি ধরেন গ্রিন নেওয়ার চেষ্টা করতেছি, ওকে গ্রিনটা দিয়ে দিলাম। এবার কি রয়েছে স্টকটাকে এবার আমরা নান করবো। স্টকটাকে নান করার জন্য এই যে স্টকটা একটা অপশন আছে, স্টকের মধ্যে চলে যাওয়ার পর জাস্ট নানের মধ্যে প্রেস করলে কি হয়ে যাবে, স্টকটা অফ হয়ে যাবে। আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা রেক্টেঙ্গেল শেপ আকারে কাজ করে ফটোশপের মধ্যে। এরপরে জিনিসটা হইতেছে, ধরেন আমি এই জায়গায় কি দিব, একটা বৃত্ত দেওয়ার চেষ্টা করবো। বৃত্তটা দেওয়ার জন্য জাস্ট এটার উপর রাইট বাটন প্রেস করবো, অ্যান্ড ইলিপ টুলস একটা অপশন আছে, এটার মধ্যে প্রেস করবো। যখন আমরা ইলিপ টুলের মধ্যে প্রেস করবো, তখন কিন্তু আমরা এরকম একটা ইলেকট্রিক্যাল চুলের জন্য একটা আমাদের মাউসটা কার্সরটা এরকম হয়ে যাবে। তখন শিফটে ধরে, যদি আমি শিফটে ধরে, মনে রাখবেন স্যার, আপনার যদি প্রপার মেজারমেন্ট চারিদিকে মানে বর্গ আকৃতিতে কোনো যদি শেপ ক্রিয়েট করতে চান, প্রপার মেজারমেন্ট মেনটেন করে, তখন আপনাকে কিবোর্ড থেকে শিফট প্রেস করতে হবে, শিফট। যদি আপনি শিফট প্রেস না করেন, তাহলে এটা মেজারমেন্টটা প্রপারভাবে নেবে না। লাইক উদাহরণস্বরূপ, আমি যদি নিজেকে একটা বৃত্ত আঁকার চেষ্টা করি, কিন্তু এটা প্রপারভাবে সোজা হইতেছে না, আমি নিজে বুঝতেছি না এটা কি প্রপারভাবে সোজা হয়েছে না সোজা হয় নাই, কারণ আমি শিফট প্রেস করি নাই। এবার যখন আমি এটার মধ্যে শিফট প্রেস করছি, দেখেন এটা কিন্তু প্রপার একটা বৃত্ত হয়ে গেছে, অ্যান্ড এটা খুব সুন্দরভাবে একটা বৃত্ত হয়ে গেছে। অ্যান্ড এবার যদি আমি কিবোর্ডে দেখেন, আমি কিন্তু মাউসও ছাড়ি নাই, অ্যান্ড শিফটও ধরি নাই, ভুলে আমি কি করছি, ধরেন বাইরের দিকে একটা চলে আসছে, আমি চাইতেছি এইটা একদম আমাদের যে এই যেটা আছে, এই রেক্টেঙ্গেল যেটা আছে এইটার উপরে যাবে। যাওয়ার জন্য আমি সাথে সাথে আমি শিফটও ধরে আছে, আমার মাউসও ধরে আছে, আমি কিন্তু এই জায়গায় থেকে নড়াতে পারতেছি না, এটা ছোটো বড়ো হইতেছে। এবার জাস্ট যখন আমি কিবোর্ডের স্পেস বাটন, যেটা সবচেয়ে বড় বাটন যেটা, এটা যখন ধরবো, তখন কিন্তু আমি এটা নাড়াতে পারবো। দেখেন আমি কিন্তু যে কোনো জায়গায় মুভ করাতে পারি, সেটা মনে রাখবেন। যখন আপনি স্পেস বাটন ধরবেন, তখন আপনি শেপকে কী করবেন, এইরকম শেপ ক্রিয়েটের পূর্বে মানে ক্রিয়েট অবস্থায় যখন ক্রিয়েট হইতেছে, তখন কিন্তু আপনি কী করতে পারবেন, আপনি ইচ্ছা মতো যে কোনো এক জায়গায় প্লেস করাইতে পারবেন। আর সাথে শিফট ধরলে কিন্তু সুন্দর হয়ে যাবে। প্রথমে আগে মাউস ছাড়বো, তারপরে আমরা কি ছাড়বো, স্পেস বাটন ছাড়বো, তারপরে আমরা শিফট বাটন ছাড়বো। দেখেন এই জায়গায় প্রপার সুন্দরভাবে কিন্তু একটা কি হয়ে গেছে, একটা বৃত্ত তৈরি হয়েছে। অ্যান্ড এই বৃত্তটা এই জায়গায় গ্রিন কালারে দেওয়া আছে, আমি চাইতেছি এটা রেড হবে, তখন ফিলের মধ্যে যাইবো, অ্যান্ড রেড দিয়ে দেবো। অ্যান্ড আমরা ধরেন এই পুরো একটা ফ্ল্যাগ তৈরি করে ফেলছি। পুরো ফ্ল্যাগটা তৈরি করার পর আমাদের কাজটা এই জায়গায় শেষ না, আর নিতেছে এই ফ্ল্যাগটা যখন আমরা তৈরি করছি, এই ফ্ল্যাগের মধ্যে কিন্তু এখন যদি আমি যেই জায়গায় ক্লিক করবো, দেখেন এই জায়গায় ক্লিক করছি, একটা বৃত্ত হয়ে গেছে, এই জায়গায় প্রেস করছি, একটা বৃত্ত হয়ে গেছে। এই বৃত্তগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, কারণ আমি এই মুহূর্তে যে টুলসের মধ্যে আছি, এইটা হইতেছে একটা সার্কেল মানে ইলিপ্টিক্যাল টুলস। তখন এখন ইলিপ্টিক্যাল টুল মানে শেপ আকৃতি তৈরি হয়, শেপ তৈরি করে, সবগুলো শেপে তৈরি পরিণত হবে। এবার আমার যে কাজটা করতে হবে, আমি বেঁকে আসতে হবে, বেঁকে আসার জন্য এগুলোকে রিমুভ করতে হবে। রিমুভ আমরা 2-3 ভাবে করতে পারি, ডিলিট দিয়ে দিতে পারি, অথবা কন্ট্রোল জেড দিয়ে বেঁকে চলে আসতে পারি। কন্ট্রোল জেড মানে হইতেছে আন্ডো, মানে ব্যাকের দিকে আসবে। কন্ট্রোল জেড দিলাম, দেখেন বেঁকে, এবার তো ঠিক আছে, ঠিক আছে। এবার আমাদের তো রেস্ট প্রয়োজন, আমরা চাইতেছি যে আমার ইচ্ছা মতো এটা নাড়াবো। এই নাড়ানোর জন্য কিন্তু এই যেটা টুলস আছে, এই টুলসটা আমাদের জন্য না, এই নাড়ানোর জন্য একটা রেস্ট প্রয়োজন। রেস্ট টুল হিসেবে কিন্তু আমরা ব্যবহার করি মুভ টুলটাকে। তখন আমরা মুভ টুলের মধ্যে যাবো, এই প্রথম টুলটা হইতেছে মুভ টুল। মুভ টুলের মধ্যে যখন আমরা যাইবো, তখন কিন্তু আমরা রেস্ট পাইতেছি, যে কোনো জায়গায় ক্লিক করেন, আপনার ভয় নাই। এবার শুধুমাত্র আপনি এই পতাকাটাকে কি করতে চাইতেছেন, নাড়াতে চাইতেছেন, তখন এই বৃত্তটাকে নাড়ানি, দেখুন বৃত্তটা নড়তেছে। আবার আপনি চাইতেছেন এই শেপটাকে নাড়ান, শেপটাকে নড়তেছে।
তবে আপনার এমনও হইতে পারে যে এইটা আপনি আমার মতো এরকম শেপ নাড়াইতে চাইতেছেন, ইলিপস নাড়াইতে চাইতেছেন, নড়তেছে না, আপনার শুধু একটাই নড়তেছে। কারণ হইতে পারে যদি আপনার এই উপরের দিকে দেখেন, আমি যখন এইটাকে সিলেক্ট করলাম, আপনার যদি এই মুভ টুলটা নিয়ে থাকে অ্যান্ড এইটা যদি আমরা এই দেখেন এইটা নড়তেছে। এবার আমি চাইতেছি এই উভয়টাকে একসাথে নাড়াবো। তখন আমরা দেখেন এই মুভ টুলটা বাইরে ক্লিক করলাম, ক্লিক করার পর উভয়টাকে কি করবো, এরকম সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এটা কি হয়েছে, নড়তেছে। আই হোপ এই বিষয়টা বুঝতে পারতেছেন। এই জায়গায় কিন্তু দুইটা লেয়ার ক্রিয়েট হয়েছে। এটা লেয়ার বক্সটা আমি এখানে দেখাই নাই, আমি প্রপার্টিসটা অফ করে ফেললাম অ্যান্ড লেয়ার এই যেটা নিয়েছিলাম এটার উপর প্রেস করলাম, দেখেন লেয়ারটা ওপেন হয়েছে। আমি কিন্তু একটা জিনিস আগে বলছিলাম আপনাকে, যখনই ফটোশপে কাজ করবেন লেয়ারটাকে ভালোভাবে আপনার পাশে পাশে রাখবেন, কারণ লেয়ার যদি সুন্দরভাবে মেনটেন না করতে পারেন পুরো কাজটা আপনার বেকার হয়ে যাবে। কারণ এই জায়গায় দেখেন আমি একটা টুলস নিচ্ছি, এটা হইতেছে আমি প্রথম একটা শেপ নিচ্ছি, এটা হইতেছে এই রেক্ট্যাঙ্গুলার শেপ। এই জায়গায় একটা জিনিস দেখেন, আমি একটা প্রথমে একটা রেক্টেঙ্গেল নিছি, এটা হইতেছে রেক্টেঙ্গেল শেপ অ্যান্ড এই জায়গায় প্রথমে লেখা আছে যে রেক্টেঙ্গেল শেপ অ্যান্ড পরবর্তীতে আমি যে এইটা নিছি এটা হচ্ছে একটা ইলিপ্টিক্যাল টিউব অ্যান্ড এইটা দেখেন এই জায়গায় ইলিপ্টিক্যাল একটা শেপ লেখা আছে। তো এই দুইটা কিন্তু লেয়ার আলাদা আলাদাভাবে ক্রিয়েট হয়েছে। এটা কিন্তু লেয়ারের মধ্যে ক্রিয়েট হইতেছে কারণ এটা আমরা দিছি এরকম, কারণ শেপ থেকে যদি কোনো শেপ আনেন আপনি তাহলে এরকম অটোমেটিকলি কি হবে, লেয়ারগুলো ক্রিয়েট হবে। অ্যান্ড আমি চাইতেছি এই মুহূর্তে উভয়টাকে সিলেক্ট করবো, দেখেন উভয়টা সিলেক্ট করলে কিন্তু কি দেখেন লেয়ার প্রথম দুইটা কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে অ্যান্ড এই মুহূর্তে মুভ করলে তারা একসাথে মুভ করতেছে। তো আই হোপ বিষয়টা বুঝতে পারতেছেন। এবার আরও একটা জিনিস দেখেন, আমরা চাইলে কিন্তু এই শুধুমাত্র এই জিনিসগুলো থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা নিয়ে আসতে পারি। এই জায়গায় কিন্তু আমরা ট্রাইঙ্গেল আছে, আমরা ট্রাইঙ্গেলটা অ্যাপ্লাই করতে পারি। তাইলে আরও অনেক শেপ আইছে, দেখেন এই জায়গায় লাইন টুল আছে, এগুলো শেপ অ্যাপ্লাই করতে পারি, শুধুমাত্র এইগুলো অ্যাপ্লাই করতে পারি। ইভেন আরও কিন্তু অনেক কিন্তু কাস্টম শেপ আছে যেগুলো আমরা নিতে পারি। রাইট বাটন প্রেস করে যদি আমরা এই কাস্টম শেপের টুলের মধ্যে যাই, এই জায়গায় যাওয়ার পরে কিন্তু অনেকগুলো টুলস আমরা পাবো। উপরের দিকে এই যে একটা এরো আছে, এরোর মধ্যে যখন যাইব এই জায়গায় কিন্তু কয়েকটা সেকশন দেওয়া আছে, আমরা কি কি এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। ওয়াইল্ড অ্যানিমালস মানে অনেকগুলো প্রাণী আছে, এগুলো কিন্তু আমরা আকৃতি এই জায়গায় নিয়ে নিতে পারি। তারপরে লিফ ট্রিস, এই জায়গায় পাতা আছে, গাছ আছে, এগুলো আছে। ধরুন আমি এই গাছটা নিয়ে এই জায়গায় আকৃতি তৈরি করার চেষ্টা করতেছি, শিফটে ধরে যখন আমরা দিব এটা সুন্দর হয়ে যাবে। দেখেন এটা কিন্তু একটা গাছে পরিণত হয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা এই জায়গায় থেকে দিতে পারবো। কাস্টম শেপের মধ্যে অনেক জিনিস আছে, এগুলো আপনারা দেখে নেবেন, সমস্যা নেই। এবার ধরেন আমি এই ফটোশপের মধ্যে একটা লেয়ার তৈরি করব নিজে থেকে। যখন ফটোশপের মধ্যে একটা নিজে থেকে লেয়ার তৈরি করার চেষ্টা করবো আমরা, তখন কিন্তু এই লেয়ার সেকশন থেকে আমাদের খুব মনোযোগ সহকারে লেয়ারগুলো নিতে হবে। উপরে থেকে দেখেন প্রথমে একটা অপশন আছে প্লাস আইকন, এই প্লাস আইকনটা হইতেছে আমাদের ফটোশপের প্রথম নিউ লেয়ার ক্রিয়েট করার জন্য একটা অপশনস। এটার মধ্যে যখন আমরা প্রেস করব তখন কিন্তু অটোমেটিকলি দেখেন একটা লেয়ার চলে আসছে উপরে। এই লেয়ারের মধ্যে যখন আমরা মানে কাজগুলো দেওয়ার চেষ্টা করব, আই হোপ এই জিনিসটা কিন্তু আপনারা বুঝতে পারবেন বিষয়টা। ফার্স্ট একটা লেয়ার নিছে, মনে রাখবেন যদি লেয়ার ছাড়া আমরা নিতাম তাইলে কিন্তু এই জায়গায় কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো একটা লেখা চলে আসতো, লাইক তার না আমি এই লেয়ারটাকে ডিলিট দিয়ে দিলাম, এটা এই জায়গায় নিয়ে আসলাম। উপরে থেকে 2 নম্বর যে সেকশনটা এটা হইতেছে আমাদের মানে মার্কআপ টুল, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা যে কোনো জায়গা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে কাস্টম এরিয়াতে আমরা কি করতে পারি, ইফেক্টগুলো দিতে পারি। অ্যান্ড আমরা ধরেন এই রেক্টেঙ্গল থেকে এই পর্যন্ত একটু কি করলাম, একটা এরিয়া সিলেক্ট করলাম, দেখেন এটা কিন্তু সিলেকশন, এই সিলেকশন করে ফেললাম। এবার যদি আমি এই জায়গাতে কালার দিই, কালার কীভাবে দিব দেখেন, এই যে একটা অপশনস, 4 নম্বরে যে অপশনস এটা থেকে সলিড ফিল কালারের জন্য এটার মধ্যে প্রেস করবো অ্যান্ড সলিড ফিল একটা অপশন আছে এটার মধ্যে প্রেস করবো আমরা। সলিড ফিলের মধ্যে যাওয়ার পর দেখেন এই জায়গায় কিন্তু কালার চলে আসছে, দেখেন কালার কিন্তু এই জায়গায় অটোমেটিকলি চলে আসছে। কিন্তু একটা জিনিস দেখেন এই সলিড ফিল থেকে নিলে কিন্তু কালার আসবে। অ্যান্ড এই জায়গায় দুইটা অপশন থাকে, আমি এই জায়গাতে দেখাইলাম কারণ একটু পরে এই জায়গাতে আমরা কালার নিব। এই জায়গায় দেখেন দুইটা অপশন আছে, একটা হইতেছে ফোরগ্রাউন্ড কালার অ্যান্ড একটা হইতেছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি ফোরগ্রাউন্ড কালারে কি কালার আছে, এটা পিঙ্ক কালার আছে, এটাকে আমি করলাম এটাকে একটু ব্লু টাইপের একটা কালার করে ফেললাম। আচ্ছা পিঙ্ক কালারটা থাকুক, আমি নিচেরটা ব্লু করে ফেলি। নিচের যেটা আছে এটা হইতেছে ব্যাকগ্রাউন্ড কালার, এটার উপরে যখন দুইটা ক্লিক করবো আমরা তখন দেখেন এই জায়গা থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার, এই জায়গায় আমরা ব্লু করে ফেললাম, দুইটা কালার এই জায়গায় চলে আসছে। এবার আমি সিলেকশন টুলের মধ্যে যখন কালার দেওয়ার চেষ্টা করবো, লেয়ার বক্সে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে, লেয়ার বক্সে যেহেতু শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার আছে তখন এইটা একটা প্রবলেম করতে, লেয়ার বক্সে শুধুমাত্র যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার আছে তখন এইটাতে একটা প্রবলেম ঘটার সম্ভাবনা থাকবে। আমরা জাস্ট উপরের কালারটা দেওয়ার জন্য
কিবোর্ড থেকে অল্ট্রা প্রেস করব অ্যান্ড ব্যাক স্পেস, যেটার মাধ্যমে আমরা যে কোনো লেখাকে কাটি আমরা ওই ব্যাক স্পেসের মধ্যে প্রেস করব, তখন দেখেন উপরের কালারটা চলে আসছে। অথবা কন্ট্রোল ধরে যদি আমরা ব্যাক স্পেস প্রেস করি তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। কারণ আমাদের বিষয়টা হইতেছে এই সেকশনটাকে আমরা নাড়ানোর চেষ্টা করব। এবার দেখেন সিলেকশনটাকে প্রথমে আমরা সিলেক্ট আউট করে ফেলি, কন্ট্রোল ডি যদি আমরা কিবোর্ড থেকে প্রেস করি এই সিলেকশন যেটা আছে এই যে জি যেটা, এটা চলে যাবে। দেখেন এটা চলে গেছে। এবার আমি যদি মুভ টুল নেই অ্যান্ড মুভ টুল নিয়ে এটাকে মুভ করার চেষ্টা করি, দেখেন এটা মুভ হইতেছে না। এই জায়গায় আমাদের একটা অ্যালার্ম দিচ্ছে, জিনিসটা হইতেছে আপনার এইটা হইতেছে একটা ফিক্সড লেয়ার অ্যান্ড এটা একটা লক লেয়ার। এই লক লেয়ারটা কিন্তু কনভার্ট করতে হবে নর্মাল একটা লেয়ারে, তখনই আপনি এটাকে মুভ করতে পারবেন। আমরা এই জায়গাতে অনওয়াইসিক ক্যান্সেল দিয়ে দিব, নয়তো আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কী করবে ওরা লক আউট করে ফেলবে। তো আমরা বুঝতে পারলাম জিনিসটা, যদি আমরা একটা এরিয়া নেই আর এই এরিয়ার মধ্যে যদি একটা নতুন একটা লেয়ার নেই, আর এবার যদি আমরা কালার দিই, ধরুন কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে অন্য একটা কালার দিলাম অ্যান্ড কন্ট্রোল ডি দিয়ে যদি আমরা ডিসিলেক্ট করে ফেলি আর মুভ টুল নিয়ে যদি এবার এইটাকে আমরা কি করি মুভ করার চেষ্টা করি, তাহলে এই দেখেন মুভটা, এই লেয়ারটা মুভ হইতেছে। কারণ কি? কারণ আমি এই জায়গা থেকে লেয়ারটা নিয়েছিলাম, যেহেতু আমরা লেয়ার নিছি এবার এই লেয়ারটাকে কাস্টমলি আমরা যে কোনো কালার দিতে পারবো, যে কোনো জায়গায় বসে দিতে পারবো, এটা আমরা এই মতো ফ্রিডম পেয়ে গেছি আমরা। কিন্তু আগেরটায় যেহেতু কোনো লেয়ার নেই এবার কিন্তু এইটা প্রবলেম হয়ে যাইতেছে আমাদের জন্য। তাহলে এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই জিনিসটা করছি। তো মনে রাখবেন সবসময় মনে রাখবেন যে আপনার কি লেয়ার নতুনভাবে নেওয়া হইতেছে, এইটা যদি খেয়াল রাখেন তাহলে আপনার ফটোশপ জার্নিটা অনেক সময় সহজে এইটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার ফটোশপ জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। এবার আমরা ব্যাকে চলে আসছি, কন্ট্রোল জেড দিলাম অ্যান্ড ব্যাকের দিকে চলে আসলাম। আমরা এই জায়গাতে কি করব, এই জায়গা থেকে ধরেন আমি একটা এলাকা সিলেক্ট করব, ধরেন আমি এই বৃত্তটা এই জায়গা থেকে নিছি, এই বৃত্তটা এই জায়গা থেকে নেওয়ার পর আমি এই জায়গা থেকে সলিড কালার যদি দিই তাহলে এই জায়গায় নতুন লেয়ার নেওয়া লাগবে না। সলিড কালারতে এই জায়গা থেকে যদি নেই আমরা, তাহলে সলিডের মধ্যে যাই গেলাম, আমরা সলিড কালারের মধ্যে প্রেস করলাম, দেখেন একটা কালার চলে আসছে, এটা হচ্ছে সলিড একটা কালার। এখন আপনি যে কোনো কালার এই জায়গা থেকে দিয়ে দিতে পারবেন, পৃথিবীর প্রত্যেকটা কালার এই জায়গায় কনক্লুডেড আছে, আপনি কাস্টমলি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। তো আমরা এই জায়গায় যে কোনো একটা কালার দিলাম, দেওয়ার পরে যদি ওকে প্রেস করি তাইলে দেখেন একটা কালার চলে আসছে। এটা হইতেছে একটা মানে নতুন একটা ফিলও চলে আসছে, যেটা হইতেছে নতুন একটা লেয়ার আকারে চলে আসছে। এইটার ফেসিলিটিসটা হইলে এই জায়গা থেকে যদি ফিল নেন আপনার, ফেসিলিটিসটা হইতেছে আপনি চাইলে যে কোনো সময় এই শেপের এই জায়গা থেকে এক ক্লিকে কী করতে পারবেন, কালারটা চেঞ্জ করতে পারবেন। কীভাবে কালার চেঞ্জ? ধরেন আপনার হঠাৎ করে অনেক ডিজাইন করে ফেলছেন, হঠাৎ করে মনে হইতেছে এই শেপটা যদি কালার আমি অন্য কোনোভাবে দিতাম তাইলে কি হবে, তাইলে আপনি জাস্ট এই জায়গায় প্রেস করবেন, প্রেস করার পর আপনি একসাথে যদি দুইটা প্রেস করেন তাহলে কিন্তু এইটা চলে আসবে অ্যান্ড আপনি যে কোনো কালার এই জায়গায় দিয়ে আপনি টেস্ট করতে পারেন আপনার ডিজাইনটা। এই জন্য আমি রিকমেন্ড করবো, যদি আপনি কোনো এরিয়া নেন, যখন আপনি কোনো কালার দেওয়ার চেষ্টা করবেন, ফিল থেকে কালার দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখেন আমরা চাইলে কিন্তু এই যে যেটা নিছিলাম আমরা, এই যে এরিয়াটা নিছি, এই এরিয়ার মধ্যে কিন্তু আমরা একাধিক কালারগুলো ব্যবহার করতে পারি। মনে রাখবেন একাধিক কালারগুলো হইতেছে, একটার অধিক কালারকে বলা হয় গ্রাডিয়েন্ট কালার, আর যদি একটা কালার হয় ওইটাকে বলা হয় সলিড কালার। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তখন আমরা এই ফিলের মধ্যে আবার চলে গেলাম, 2 নম্বর একটা অপশন আছে দেখেন গ্রাডিয়েন্ট। এই গ্রাডিয়েন্টটা মানে হইতেছে আমরা জানি একাধিক কালার। আমরা যখন গ্রাডিয়েন্টের উপর প্রেস করব অ্যান্ড এই গ্রাডিয়েন্টের উপর প্রেস করার পর কিন্তু অনেক কালার অপশন এই জায়গাতে আমাদের চলে আসবে। ফার্স্ট অফ অল একটা বাই ডিফল্টভাবে যেটা দিয়ে আছে এইটার এরোতে প্রেস করবো আমরা, এরোতে প্রেস করার পর অথবা ঠিক এইটার উপরে প্রেস করবো আমরা, উপরে প্রেস করার পর এরকম একটা অপশন আপনার আমাদের চলে আসবে। প্রথমে একটা অপশন দেখেন, এইটা কিন্তু এই জায়গায় একটা কালার আছে, এটা হইতেছে আমাদের একটা পিঙ্ক কালার অ্যান্ড ডানের দিকে দেখেন আর একটা পিঙ্ক কালার দেওয়া আছে, কিন্তু ওইটার কালার কিন্তু এই জায়গায় শো করতেছে না। উপরের দিকে দেখেন এটা কিন্তু, আমি যদি একটু জুম করে দেখাই আপনাকে, এই দেখেন এইরকম একটা অপশন। এই জিনিসটা যখন আপনি দেখবেন এরকম একটা প্যাটার্ন, আপনি এই প্যাটার্নটা যদি দেখেন কখনো, তাইলে মনে করবেন এই জিনিসটা ট্রান্সপারেন্ট, মানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো কালারের অপাসিটি এই জায়গায় 0। এই জিনিসটা আপনি মাথায় রাখতে হবে। কারণ যেহেতু এই সাইডের কালারের অপাসিটিটা 0, ওইটাকে বাড়াইতে হবে। বাড়ানোর জন্য এই যে উপরে একটা স্টপস আছে এটার উপর প্রেস করবেন, এই জায়গায় অপাসিটি কত আছে 0, এটাকে 100 করে ফেলবেন। 100 করার পরে দেখেন এই মুহূর্তে কিন্তু উভয় কালারটা আপনার এই জায়গায় চলে আসছে। উভয় স্টপস, এই যে একটা কালার এটাকে বলা হয় স্টপস, একটা স্টপস, এই আরেকটা স্টপস, দুইটা স্টপস। আপনি এই 2 নম্বর স্ট্রোপসের মধ্যে গিয়ে দুইটা ক্লিক করবেন, তখন দেখেন কালার পিকার বক্সটা ওপেন হয়ে গেছে। আর আমি এই জায়গা থেকে যদি একটা কালার দিয়ে ধরেন আমি চাইতেছি এটা এই কালার হবে, তখন আমি ওকে ওকে করে ফেললাম, দেখেন দুইটা কালার সংমিশ্রণ এই জায়গায় হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু এইটাতেও অ্যাপ্লাই হয়ে গেছে। কারণ আপনি একটা জিনিস দেখেন খেয়াল করে, এই যে স্টপস যেগুলো এই জায়গায় কয়টা স্টপস আছে, দুইটা স্টপস। আমি চাইতেছি নতুন আরেকটা স্টপ এই জায়গায় যোগ করবো, ধরেন মাঝখানের মধ্যে যোগ করবো। যখন আমি মাঝখানের মধ্যে গেলাম তখন দেখেন আমার মাউসটা কি হয়ে গেছে, হাতের মতো হয়ে গেছে। এই জায়গায় লেখা চলে আসছে যে ক্লিক টু এড স্টপস। যখনই আপনি একটা ক্লিক করবেন
করবেন, নতুন একটা স্ট্রোক যোগ হয়ে যাবে। অ্যান্ড এই স্ট্রোকসের মধ্যে যখন আপনি দুইটা ক্লিক করবেন তখন কিন্তু আপনার এরকম কিন্তু অপশন ওপেন হয়ে যাবে আপনার লেখাটা। এবার যদি আপনি এই জায়গা থেকে একটা কালার দিয়ে দেন, ধরেন আমি একটা নীল টাইপের বা ব্লু টাইপের একটা কালার দিয়ে দিলাম। এবার যদি আমি ওকে প্রেস করি তাইলে দেখেন এরকম তিনটা কালারের সংমিশ্রণ হয়ে গেছে। অ্যান্ড আমি যদি জুম আউট করি জিনিসটা দেখেন আপনার এই জায়গায় কিন্তু এই সার্কেলটার মধ্যে এরকম কালার আছে। আমি যদি এই জায়গায় আরও একটা স্টপস তৈরি করে একটা ক্লিক করলাম অ্যান্ড দুইটা ক্লিক করলাম, দুইটা ক্লিক করার পর এই জায়গাতে একটা গ্রিন কালার দিয়ে দিলাম অ্যান্ড এই জায়গায় এসে একটা ক্লিক করলাম অ্যান্ড এই জায়গায় দুইটা ক্লিক করে অ্যান্ড এইটাকে ইয়েলো কালার করে দিলাম। তো আই হোপ বিষয়টা বুঝতে পারতেছেন। এইভাবে কিন্তু মানে অনেক স্টপস আমরা একসাথে তৈরি করতে পারবো। এবার জিনিসটা হইতেছে আমি কিন্তু আমার এবার আমার বিষয়টা হইতেছে এই যে স্টপসগুলো আমি নিছি এই স্টপসগুলোকে আমি ডিলিট করবো। তখন আমি এই স্টপসের মধ্যে যাইবো, যাওয়ার পর নিচের দিকে যদি টান দিই তাহলে দেখেন এই স্টপটা এই জায়গা থেকে চলে গেছে। অ্যান্ড এই 2 নম্বরটা এটাকেও আমরা নিচের দিকে টান দিলাম, দেখেন এটা চলে গেছে। তারপর এইটাকেও ওরকম নিচের দিকে টান দিলাম, চলে গেছে। তার মানে আমরা বিষয়টা বুঝতে পারলাম যদি আমরা কোনো একটা স্টপসের মধ্যে সে ক্লিক করি তাহলে একাধিক স্টপস তৈরি হবে, একটা একটা আমরা তৈরি করতে পারবো অনেকগুলো। আবার যদি এইগুলোকে নিচের দিকে টান দিই তাহলে কি হয়ে যাবে, নিচের দিকে চলে যাবে অ্যান্ড এইগুলো ডিলিট হয়ে যাবে। আই হোপ বিষয়টা এগুলা এই জিনিসটা কিন্তু আপনারা ক্লিয়ার হয়েছে। অ্যান্ড ওকে প্রেস করলে কিন্তু এই কালারটা কিন্তু কনভার্ট হয়ে যাবে। অ্যান্ড এই জায়গাতে অ্যাঙ্গেল একটা অপশন আছে, লিনিয়ার, এই জিনিসটা কিন্তু একটু ইম্পর্টেন্ট বিষয়। দেখেন লিনিয়ারের এরোতে যখন আমরা সরি আমি আবার দেখাইতেছি, এটা চলে গেছে। দেখেন আমরা আমরা যে জায়গায় গেছিলাম তো এই জায়গায় একটা বিষয় ইম্পর্টেন্ট, দেখেন জিনিসটা লিনিয়ার একটা অপশন। লিনিয়ার এরোতে প্রেস করলে অনেকগুলো অপশন পাইবো আমরা। যদি রেডিয়াল দেই তাহলে এইটা কিন্তু গোল আকৃতিতে আসবে। দেখেন এই একটা কালার লিনিয়ার মানে কি, উপর থেকে একটা কালার হয়ে নিচের দিকে গেছে আরেকটা কালার। আমি যদি এটাকে রেডিয়াল করে ফেলি তাহলে দেখেন মাঝখান থেকে একটা কালার হয়ে চারিদিকে গেছে। যদি আমি এই জিনিসটাকে অ্যাঙ্গেল করে ফেলি তাইলে যে কোনো একটা ডিগ্রি অ্যাঙ্গেল মানে চাঁদার মতো যে চাঁদাতে যে ডিগ্রিগুলো অ্যাপ্লাই করি আমরা, এই ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এইটা অ্যাপ্লাই হবে। তারপরে যদি আমরা রিফ্লেক্ট করে দিই তাহলে একটা কালারের আরেকটা কালারের রিফ্লেক্ট থাকবে, লাইক টাইপ অফ আপনি একটা গ্লাসের মধ্যে গ্লাসের সামনে গেছেন তখন দেখবেন আপনার রিফ্লেকশনটা পড়তেছে ছায়ার মতো আর কি, নিচের দিকে আসবে। এরপরে যদি আমরা এই জায়গা থেকে এরপরে যদি আমরা এই জায়গা থেকে ডায়মন্ড দিই তাহলে ডায়মন্ডের মতো এরকম চমকাইতে থাকবে আর কি। দেখেন লাগতেছে এটা ডায়মন্ডের মতো, কালারটা অত বেশি প্রপার না এই জন্য দেখা যাইতেছে না। অ্যান্ড আই হোপ বিষয়টা বুঝতে পারছেন আপনারা। তো আমি আপাতত লিনিয়ার দিয়ে রাখলাম। অ্যান্ড রিভার্স যদি করেন ওই উপরে কালার দেখেন, উপরে এই মুহূর্তে কী কালার আছে ধরেন এই নেভি কি ধরেন উপরে উপরে যে কালারটা আছে আর নিচে যে কালারটা আছে এই উভয় কালারটা কিন্তু মানে আবার সোয়াপ হবে, উপর থেকে নিচে আসবে নিচ থেকে উপরে যাবে। যদি আমরা রিভার্সটা প্রেস করি দেখুন রিভার্স হয়েছে, উপরের কালার নিচে নিচের কালার উপরে। আবার যদি প্রেস করি এরকম আসছে। এই জিনিসটা কিন্তু আমরা এই জায়গা থেকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। তো প্রথম আজকের এই ক্লাসটাতে কিন্তু অনেক জিনিস আমরা রিকভার করার চেষ্টা করতেছি। এই একটা ক্লাসে কিন্তু আপনার ফটোশপের অনেক বেসিক জিনিসগুলো কিন্তু আপনি শিখে পারছেন। অ্যান্ড এই ক্লাসটা যদি আপনার একটু ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন যে আপনার ক্লাসটা ভালো লাগছে। অ্যান্ড দ্বিতীয় ক্লাসটা কিন্তু এই প্লেলিস্টের মধ্যে আমরা খুব শীঘ্রই আপলোড করে ফেলবো। অ্যান্ড যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার মতো অনেকেই যে কি করতেছে এরকম টিউটোরিয়াল খুঁজতেছে, প্রপার টিউটোরিয়াল পাইতেছে না। তো ভালো থাকুন সবাই, দেখা হইতেছে নতুন আরও একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।